করোনায় ২৪ ঘন্টায় ৭ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৭০৯, মোট আক্রান্ত ১৩,১৩৪ জন। রাজধানীতে শপিং মল খোলা নিয়ে দ্বিধায় ব্যবসায়ীরা, কাঁচা বাজারে স্বাস্থ্যবিধি লঙ্ঘন। করোনায় কমেছে দুধ বিক্রি, বিপাকে খামারি, ভ্রাম্যমাণ বাজার, অ্যাপ চালুর পরিকল্পনা। নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে 2 শিশু ও 1 নারী নিহত, আহত 5। এবং শেরপুরে বন্য হাতির আক্রমণে 8 বছরের নিহত 50, জানমাল রক্ষায় নেয়া প্রকল্প বন্ধ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 206 জনে, নতুন করে শনাক্ত হয়েছেন 709 জন। মোট আক্রান্ত 13,000-এর বেশি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন সংবাদ সম্মেলনে দেশে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরা হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় মোট 5,941 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন করোনা আক্রান্ত 191 জন। সারা দেশে মোট সুস্থ হওয়ার সংখ্যা 2,101 জন। সংবাদ সম্মেলনে করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানানো হয়। পঁয়ত্রিশটি ল্যাবরেটরি থেকে এই সকল নমুনা পরীক্ষা করে শনাক্তকৃত ব্যক্তি 709 জন। 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13,134। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2,101 জন। জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আজ 3 জেলায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। জেলা সিভিল সার্জনরা এসব তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার জন্য নিহতদের মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। সহ বিভিন্ন ক্ষেত্রে এটি ক্ষতিকর প্রতিক্রিয়া তৈরি করতে পারে, তাই চিকিৎসকদের এই বিষয়ে সচেতন থাকতে হবে। ক্লোরোকুইনের সাইড এফেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যাদের হার্টে প্রবলেম আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের লিভারের কিছু প্রবলেম আছে, সেক্ষেত্রে ক্লোরোকুইন যে এক্সপার্টরা লিখবেন, যারা করোনা বিশেষজ্ঞ, তারা ডেফিনেটলি সেটা ওনারা হিস্ট্রি নিয়ে ও সব ইনভেস্টিগেশন করে লিখবেন। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন 41 জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আছেন 72 জন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সরকারের পক্ষ থেকে অনুমতি দেওয়া হলেও রাজধানীতে শপিং মল ও দোকান খোলা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন ব্যবসায়ীরা। এক পক্ষ দোকান খোলা রাখতে চাইলেও আরেক পক্ষ এর বিরোধিতা করছেন। এ বিষয়ে আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। এদিকে নিজ এলাকার 2 কিলোমিটারের মধ্যে থাকা শপিং মলে কেনাকাটা করার নির্দেশনা জারি করেছে ডিএমপি। ঈদে কেনাকাটার জন্য রমজানের শুরু থেকেই প্রতিবছর রাজধানীতে সবচেয়ে বেশি ক্রেতাদের ভিড় দেখা যায় নিউ মার্কেট এলাকায়। একই পরিমাণ ভিড় থাকে গাউসিয়া, চাঁদনী চক সহ চন্দ্রিমা সুপারমার্কেটে। তবে করোনা পরিস্থিতির কারণে এবারের চিত্র একেবারেই ভিন্ন। গত 1.5 মাস ধরে মার্কেট বন্ধ থাকায় পুরো এলাকায় এখন শুনশান নীরবতা। আগামী 10 মে থেকে শর্ত মেনে সারা দেশে শপিং মলগুলো খোলার সরকারি অনুমতি থাকলেও দ্বিধায় রয়েছেন ব্যবসায়ীরা। এভাবে শর্ত মেনে দোকান খোলা সম্ভব না বলেও দাবি একাংশের। বলছেন দোকান খুলেন, কিন্তু আপনার গণপরিবহন বন্ধ, আসবে কিভাবে কাস্টমার? একটা লোক বাসা থেকে যে শপিং করতে আসবে, তার জরুরি পণ্য, সে কীভাবে আসবে? হেঁটে হেঁটে আসবে, বাসে আসবে, রিক্সায় আসবে, গাড়িতে আসবে? এগুলো ক্লিয়ার হওয়া দরকার। এগুলো তো আমরা পুরো কনফিউজ, আমরা কি করব। যখন আমরা দোকানগুলো খুলতে যাব, তখন আমরা কিছু সমীক্ষা করে দেখেছি যে সাধারণত করোনা আতঙ্কে অনেক ক্রেতা ঘর থেকে বের হবে না। দ্বিতীয়ত, মানুষের হাতে অর্থের কিছু ক্রাইসিস রয়েছে। সব কিছু মিলে ব্যবসা কিন্তু ক্ষুদ্র পরিসরই হবে। এদিকে শপিং মল ও মার্কেট খোলা রাখার বিষয়ে 14টি নির্দেশনা দিয়েছে ডিএমপি। নির্দেশনায় ক্রেতাদের নিজ বাসার এলাকার 2 কিলোমিটারের মধ্যে থাকা শপিং মলে কেনাকাটা করতে বলা হয়েছে।
নিশ্চিত হবার জন্য প্রত্যেককে শপিং সেন্টারে ঢোকার সময় দেখাতে হবে পরিচয়পত্র। আমরা মানুষকে অনুরোধ করতে চাই যে আপনি আপনার নির্দিষ্ট এলাকার মধ্যে অতীব জরুরি প্রয়োজনীয় যে সমস্ত আইটেম অথবা ঈদ আইটেম কিনতে চান, সেক্ষেত্রে 2 কিলোমিটারের মধ্যে যে সমস্ত শপিং কমপ্লেক্সগুলো আছে বা শপিং করার জায়গাগুলো আছে সেই এলাকাতে যাবেন এবং তারা শপিং করবেন। করোনা সংক্রমণ রোধে আগামী 30 মে পর্যন্ত শপিং মল ও দোকান বন্ধ রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। না হলে এ মাসেই করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা তাদের। যতদিন সম্ভব, যেমন বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক, নিউ মার্কেট এরা যেমন করে বন্ধ রেখেছে, আমি মনে করি সরকারের পক্ষ থেকে যদি আগামী 30শে মে অর্থাৎ এই মাস পর্যন্ত বন্ধ রাখার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো আমরা করোনার এই সংক্রমণ থেকে মুক্তি পেতে পারি। সারা দেশে অঘোষিত লকডাউন চললেও বেশিরভাগই তা মানছেন না। এই অবস্থায় সবাইকে আরও সচেতন করতে সরকারকে কঠোর অবস্থানে যাওয়ার আহ্বান বিএসএমএমইউ এর সাবেক এই উপাচার্যের। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা সংক্রমণ রোধে কাঁচাবাজার খোলা মাঠে ও প্রধান সড়কে স্থানান্তর করা হলেও শারীরিক দূরত্ব মানছে না অধিকাংশ মানুষ। বেশিরভাগ বাজারে নেই নিয়ন্ত্রণ। এদিকে বাজারে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। মোহাম্মদপুরের শহীদ পার্কের খেলার মাঠ সামাজিক দূরত্বের নির্দেশনায় এই মাঠে গত সপ্তাহখানেক ধরে চলছে কাঁচা বাজার, কিন্তু মাঝে মাঝে একই দোকানে একসাথে অনেক ক্রেতা ভিড় করায় থাকে না শারীরিক দূরত্ব। খোলা মাঠে বাজার হওয়ায় ক্রেতারা সন্তুষ্ট হলেও বিক্রেতারা বলছেন তাদের কেনাবেচা অনেক কমেছে। খোলা মাঠে নিয়ে আসাটা অবশ্যই ভালো, এটা গাদাগাদি কম হচ্ছে, মানুষের আমার দূরত্বে থাকতে পারতেছে। অন্যান্য বাজারের তুলনায় এখানে একটু কম, আর জিনিসটা ফ্রেশ, জিনিসগুলো ফ্রেশ পাওয়া যায়। সব কাস্টমার বাজারে আসতো, ওইসব কাস্টমারই মাঠের ভিতরে আসে না, খুব কম আসে। বিদায় সব দোকানদারে খুব কষ্টের ভিতরে আছে। এদিকে ভয়াবহ চিত্র পাড়া মহল্লার বাজার ও ভ্যানের অস্থায়ী দোকানে। গাদাগাদি করে কেনাকাটা করেন সবাই। জনপ্রতিনিধিরা বলছেন প্রতিদিন মাইকিং করে সচেতন করা হলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই। গভর্নমেন্ট আর কম চেষ্টা করতেছে না, কিন্তু আমরা তো নিজেরা মারতেছি, আর কি করার আছে। আমি তো মাইকিং হরদম করেই যাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন ছাড়া আপনারা বাসা থেকে বের হবেন না। এটা যারা জব্দ করে নিছে তারা কিন্তু সুস্থ আছে, এরপর একটা ঝুঁকি আছে। 90% লোক বাসায় কিন্তু নিরাপদ, কিন্তু 10% লোক কিন্তু তাদেরকে অনিরাপদ করে দিচ্ছে। পুলিশও বলছে ব্যক্তিগত সচেতনতা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। মানুষজনের এই করোনা পরিস্থিতির সিচুয়েশনকে উপলব্ধি করার অভাবে তারা এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা যেটা মনে করি, আইন প্রয়োগের ক্ষেত্রে সচেতনতা সবচেয়ে জরুরি। এদিকে বাজার ঘুরে দেখা গেছে সবজি, চাল, ডাল, তেল, ছোলা সহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটার্ন। চট্টগ্রামে বিপণী বিতানগুলো খুলেছে কিনা, আর ব্যবসায়ীরা কি বলছেন এই বিষয়ে, আর সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণটা আসলে কি? বিপণী বিতান খোলার বিষয়টা আমরা বলি, আমরা আসলে গতকালকে চট্টগ্রামের বেশ কয়েকটি বিপণী বিতান ঘুরে এসে আমরা যেটা দেখেছি সেখানে হচ্ছে আসলে এখনও পর্যন্ত প্রতিটি মার্কেট তালাবদ্ধ। আমরা সেই সমস্ত মার্কেটের যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, সেখানে আমরা আসলে দু রকমের প্রতিক্রিয়া পেয়েছি। কেউ আসলে যে 10 দিনের জন্য মার্কেটগুলো খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্ত সেটিকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন যে আসলে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই তারা আসলে মার্কেটগুলো খুলবেন, কিন্তু প্রতিপক্ষে দেখা যাচ্ছে আরও কিছু ব্যবসায়ী বলছেন যে তাদের যদি এই মৌসুমে যদি 2-4 লক্ষ টাকা খরচা দিতে হয় সেটি দিতে তারা রাজি আছেন, কিন্তু মানুষের জানমাল নিয়ে তারা আসলে খেলতে চান না। তারা নিজেরা যেমন অসুস্থ হতে চান না, পাশাপাশি কোনো নাগরিক যিনি শপিং করতে আসবেন তিনিও আসলে করোনা নিয়ে বাসায় ফিরবেন, এই রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটাতেও তারা আসলে রাজি নন। এবং পাশাপাশি আমরা যদি অন্যান্য যে বিষয়গুলো বলি, যে আমরা নগরীর কাঁচা বাজার থেকে শুরু করে প্রতিটি মার্কেটে আমরা দেখেছি মানুষের মধ্যে যে অসচেতনতা সেটি শুরু থেকে যেমন ছিল এখনও সেটি অব্যাহত রয়েছে। আমরা দেখেছি নগরীর প্রতিদিন চট্টগ্রাম জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ টিম নগরীর 41টি ওয়ার্ডে এবং জেলার নগরীর বাইরেও যে সমস্ত উপজেলা রয়েছে সেখানেও আসলে তারা যিনি উপজেলা নির্বাহী যিনি কর্মকর্তা রয়েছেন তারা প্রতিটি বাজার এবং যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি হয় সেই সমস্ত জায়গা চষে ফিরছেন, কিন্তু মানুষের মধ্যে আসলে কোনো এক অজ্ঞাত কারণে কোনোভাবেই সেই সচেতনতাটুকু আসছে না। যতক্ষণ পর্যন্ত পুলিশ, র্যাব কিংবা সেনাবাহিনীর টহল দল থাকে ততক্ষণ পর্যন্ত তারা একটু আড়ালে আবডালে গিয়ে দাঁড়িয়ে থাকে এবং
প্রশাসনের সেই টিম চলে যাওয়ার পরে আগের অবস্থাতে ফেরত যাচ্ছে। এটি হচ্ছে এখন পর্যন্ত আজকে পর্যন্ত আসলে করোনাকে কেন্দ্র করে যে 2 মাসের যে দিন, প্রতিটি দিনের চিত্র একই রকম। শুরুতে কিছুটা মানা হলেও দিন দিন সেই মানার সংখ্যাটা একেবারে কমছে। চট্টগ্রাম থেকে সেখানকার করোনা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বিধিনিষেধ শিথিল করা 1 মাসের বেশি সময় পর দেশের সব জেলায় মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। চট্টগ্রামে প্রায় সব মসজিদেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে নামাজ আদায় করেন মুসল্লিরা। সুন্নত নামাজ আদায়ের সময় না দিয়ে শুরু হয় জুমার খুতবা। ফরজ নামাজের পর করোনা থেকে রক্ষায় হয়েছে বিশেষ মোনাজাত। রাজশাহীতে মসজিদে প্রবেশের আগে মুসল্লিদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করিয়ে নেওয়া হয়। মাস্ক পরার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। খুলনায় ওযুর জন্য সাবানের ব্যবস্থা করে মসজিদ কর্তৃপক্ষ। এছাড়া মুসল্লিরা জায়নামাজ নিয়ে মসজিদে যান নামাজ পড়তে। আমরা এখানে আসছি নামাজ পড়ার জন্য। আমাদের কাছে আজকে ঈদের খুশির থেকেও বেশি খুশি লাগতেছে। সরকারের যে নির্দেশ সেগুলো পালন করেই আমরা মুসল্লিরা আমরা আদায় করেছি নামাজ। সরকারের যেই নিয়মগুলি আমাদের প্রতি দেওয়া হয়েছে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেগুলো সবগুলোর প্রতি আমরা লক্ষ্য রেখে আমাদের মসজিদকে সেভাবে আমরা আজ জুমা পরিচালনার চেষ্টা করেছি। দৌলতদিয়া, পাটুরিয়া সহ ফেরিঘাটগুলোতে আজও ভিড় দেখা গেছে ঢাকামুখী মানুষের। গণপরিবহন না থাকায় পথে পথে ভোগান্তির অভিযোগ তাদের। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গাদাগাদি করে ফেরিতে উঠে নদী পার হচ্ছে শত শত মানুষ। ফেরিতে ওঠানামায় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব। এতে করে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। করোনা সংক্রমণ রোধে ঘাট এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানোর কোনো উদ্যোগ নেয়নি ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আবু আবদুল্লাহ জানান, বর্তমানে 2টি ছোট ও 2টি বড় ফেরি চলাচল করছে। গণপরিবহন না থাকলেও বিভিন্ন উপায়ে যাত্রীরা ঘাটে এসে ভিড় করছেন। করোনা পরিস্থিতিতে 100 কোটি টাকার সহায়তা কর্মসূচি হাতে নিয়েছে গ্রামীণফোন। 25,000 চিকিৎসককে প্রতি মাসে মাত্র 1 টাকায় 30 জিবি ডাটা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এই সহায়তা আগামী 6 মাস চলবে। দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এই ঘোষণা দেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। তিনি আরও জানান, গত এপ্রিলে রিচার্জ করতে সমস্যায় পড়েছেন এমন 1 কোটি গ্রাহককে 10 কোটি মিনিট ফ্রি টক টাইম দিচ্ছে গ্রামীণফোন। এছাড়া গ্রামীণের সব গ্রাহক সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত সর্বনিম্ন 48 পয়সায় যে কোনো অপারেটরে কথা বলতে পারবেন। ইন্টারনেটের চাহিদার কথা মাথায় রেখে সব গ্রাহককে মাইজিপি অ্যাপে সাপ্তাহিক প্যাকেজে 100% বোনাস দেওয়া হচ্ছে। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য 10 কোটি টাকার ঋণ সহায়তার ঘোষণাও দেয় গ্রামীণফোন। ইতিমধ্যে সর্বমোট 100 কোটি টাকার সহায়তা কার্যক্রম আমরা হাতে নিয়েছি। চিকিৎসকদের জন্য প্রতি মাসে 30 গিগাবাইট 1 টাকা মূল্যে আগামী 6 মাসের জন্য। দ্বিতীয়টি হচ্ছে 10 কোটি মিনিটস ডিস্ট্রিবিউশন 1 কোটি সাবস্ক্রাইবারের কাছে। তৃতীয়টি হচ্ছে 48 পয়সা সর্বনিম্ন রেটে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত গ্রামীণফোনের সকল সাবস্ক্রাইবার কথা বলতে পারবেন। চতুর্থটি হচ্ছে গ্রামীণফোনের সকল ইন্টারনেট ইউজার সাপ্তাহিক প্যাকগুলোতে 100% বোনাস ভলিউম পাবেন মাইজিপি অ্যাপ থেকে। পঞ্চমটি হচ্ছে গ্রামীণফোনের সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা গ্রামীণফোনের নেটওয়ার্কে কাজ করে থাকেন তাদের জন্য 10 কোটি টাকার ক্রেডিট স্কিম চালু করা হয়েছে। নারায়ণগঞ্জের সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে অন্তঃসত্ত্বা 1 নারী ও 2 শিশু নিহত হয়েছে। ভোরে বন্দরের দিঘির পার মোল্লাবাড়ি এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি ভবনের দেয়াল ও বিভিন্ন রুম ভেঙে চুরে যায়। শুক্রবার ভোররাতে সেহরি খেয়ে ঘুমোতে যাওয়ার সময় রুনা আক্তার স্বপ্নেও ভাবেননি কিছুক্ষণ পরেই এমন বিপর্যয় নেমে আসবে তার জীবনে। সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণে হারাতে হবে তার 2 সন্তানকে। বন্দরের দিঘির পার উইলসন কবরস্থান রোড এলাকা প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ভোরবেলা। হাসান মোল্লার 5তলা বাড়ির সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ ঘটলে ধসে পড়ে ভবনের বড় অংশ। ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের আরও কয়েকটি ভবন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা মাসনুন ও জিসান নামের 2 শিশুর মরদেহ উদ্ধার করে। ভাত খাইছে, খাইয়া হইছে। আমি যাইয়া দেখি আমার ভূতরা খাটও নাই, আমার ভূতরও নাই। আমার ভূতরা একা বাসায় মরে গেছে, আমার ভূতরা নাই। দুনো ভূতরা এক
তো নাই দুনো তো নিচে রাখবে গেছে গিয়া কি যে দেখলাম সবাই বের হইতাছে কইতাছে মানে দুনিয়া মানে ধ্বংস হয়ে যাইতাছে। আমার রুমের সব ভাঙা গেছে, আমার মেয়েটা উপরের দিকে উঠে খালে আমার উপরে পড়লো, আমি ওরে নিয়ে রুমের দিকে বের হইতে পারি না, পরে নিচে আইসা এই জায়গায় কিচ্ছু না। এদিকে বিস্ফোরণে দেয়াল ধসে পাশের একটি টিনশেড ঘরের উপর পড়লে গুরুতর আহত হন অন্তঃসত্ত্বা এক নারী। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। ফায়ার সার্ভিস বলছে ভবনটি নির্মাণ ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। ইন্টারন্যাশনাল কোর্ট যেটা বিল্ডিং তৈরি করলে যে নিয়মকানুন সেই নিয়মকানুন মানা হয় না, যার পরিপ্রেক্ষিতে এই সেফটি ট্যাঙ্কের দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহত 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে দুধ বিক্রি কমে যাওয়ায় বিপাকে সাতক্ষীরা ও খুলনার কয়েক হাজার দুগ্ধ খামারি। পাশাপাশি চাহিদা না থাকায় বাজারে কমে গেছে দাম। তবে খামারিদের লোকসান কমাতে ভ্রাম্যমাণ বাজারের পাশাপাশি দুধ বিক্রির ডিজিটাল অ্যাপ চালুর পরিকল্পনা করছে খুলনার প্রাণী সম্পদ অধিদপ্তর। সাতক্ষীরায় ছোট বড় মিলিয়ে প্রায় 5,000 দুগ্ধ খামার রয়েছে, যেখানে দৈনিক উৎপাদন হয় প্রায় 3 লাখ লিটার দুধ। বর্তমানে করোনা সংকটের কারণে জেলার বাইরে দুধ পাঠানো যাচ্ছে না। খোলা নেই মিষ্টির দোকানও, এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত খামার মালিকরা। তাদেরকে খোঁজ করে তাদের কাছে পৌঁছে দিতে হয়, সঠিক সময় দামও দেয় না, আর এমনি কেজি প্রতি 20 টাকা নেয়, তারপরও নগদ টাকা দিতে চায় না। করোনার প্রভাবে এখান থেকে দুধ আর নিয়ে যাচ্ছে না, আমাদেরও পৌঁছায় দিয়ে আসতে হয়, তারপরেও সেটার একটা লিমিটেশন আছে। খুলনায় উৎপাদিত দুধের পরিমাণ চাহিদার থেকে 2.5 গুণ বেশি। স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি করা হয় আকিজ, ব্র্যাক, আড়ং ও প্রাণসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো নিয়মিত দুধ নিচ্ছে না, বাজারেও কমেছে দুধের দাম। আগে বিক্রি করতে পারতাম যে দামে, তার থেকে 10 থেকে 15 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে, আর সেটাও রেগুলার বিক্রি করতে পারতেছি না। মিষ্টির দোকানে দুধ বেচছে আপনার 2 মণ করে, তাই মিষ্টির দোকানে একদিনও দুধ নিয়ে 1 মাসের ভিতরে। এদিকে দুগ্ধপণ্যের ভ্রাম্যমাণ বাজার তৈরি এবং বিক্রি বাড়াতে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সুন্দরবন ডিজিটাল প্রোটিন হাউস নামে আমরা একটা অ্যাপ তৈরি করতে, ওটার মাধ্যমে অবিকৃত দুধ যাতে আমরা বিক্রি করতে পারি, এক্ষেত্রে আমরা সহায়তা করব। এটা জেলা প্রশাসন এবং আমরা করছি। এটা ওখানে জানাইলে আমরা আমাদের চ্যানেলে দুধ এনে ভলান্টিয়ারের মাধ্যমে আমরা বিক্রির ব্যবস্থা নেব। করোনার ক্ষতি পোষাতে দ্রুতই প্রণোদনা বাস্তবায়নের তাগিদ দুগ্ধ খামারিদের। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেরপুরের গারো পাহাড় সীমান্তে বড় সমস্যা বন্য হাতি। ভারতীয় এসব হাতির আক্রমণে গত 8 বছরে প্রাণ গেছে 50 গ্রামবাসীর, আর মানুষের হাতে মারা পড়েছে 9টি হাতি। হাতির কবল থেকে জানমাল, বাড়িঘর ও ফসল রক্ষায় চালু হয়েছিল সোলার ফেন্সিং প্রকল্প, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রকল্পটি বন্ধ হওয়ায় সরকারের গচ্ছা কোটি টাকা। প্রাণ ও সম্পদ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। একদিকে করোনা আতঙ্ক, তার উপর পাহাড়ি বন্য হাতির আক্রমণ। শেরপুরের গারো পাহাড়ের কৃষকদের জন্য এজন্য মরার উপর খাড়ার ঘা। বন্য হাতির আক্রমণ এবারই প্রথম নয়, প্রতি বছরের সমস্যা। জেলার শ্রীবর্দী, নলিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার সীমান্তে বন্য হাতির আক্রমণ ঠেকাতে বন বিভাগের পক্ষ থেকে কোটি টাকা ব্যয়ে 5টি পাহাড়ে স্থাপন করা হয় সোলার ফেন্সিং প্রকল্প। এটি এক ধরনের বৈদ্যুতিক বেড়া, যা বন্য হাতিকে লোকালয়ে আসতে বাধা সৃষ্টি করে। আর বন্য হাতের কারণে সবগুলা ক্ষেত শেষ করে ফেলছে একবারে। এখন যে আমরা কি করবো, আর কিছুদিন গেলেই হাংলা কাটা যাইতো। আমার 50% জমির মধ্যে 20% খেয়ে গেছে, 10-12 হাজার টাকা খরচ। মানুষের ঘর বাড়ি নষ্ট করে, ঘর বুক যায়, ঘরের ধান ভাঙে, ঘরে বেড়া ভেঙে ধান খাওয়া যায়। এলাকাবাসীর অভিযোগ, সোলার ফেন্সিং স্থাপনের 3 বছরেও কোনো সুফল পাননি তারা। নিম্নমানের মালামাল, সুষ্ঠু তদারকির অভাব ও লুটপাটের অভিযোগ শুরু থেকেই তোলেন স্থানীয় লোকজন। বর্তমানে এই প্রকল্প একেবারেই অচল আছে বলে দাবি স্থানীয় কৃষকদের। হাতির লোকালে আসে অনেক অত্যাচার, বাড়ি ঘর ভাঙে, কিন্তু সোলার ফেন্সিং বর্তমানে কোনো কাজ করে না বা তার কোনো উদ্যোগও নেই। বহু ঘর বাড়ি ভাঙছে, বহু লোক মারছে, এখন পর্যন্ত তো ওখানেও চলে নাই ফেন্সিং, এখনও চলে না। সোলার ফেন্সিং প্রকল্পের রক্ষণাবেক্ষণের নানা সমস্যার কথা স্বীকার করলেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেইনটেনেন্স এবং টেকনিক্যাল পার্সন ডেভেলপমেন্ট না করার কারণে এটা অনেকটাই অকার্যকর হয়ে রয়েছে। তো এটা আমাদের নজরে এসেছে। আমরা এখন এটাকে সংশ্লিষ্ট বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ে যাতে এটাকে সজাগ মানে অ্যাক্টিভ করা যায় সেই বিষয়ে আমরা এটা ভাবছি। এদিকে বন বিভাগ বলছে সোলার ফেন্সিং রক্ষণাবেক্ষণের কথা ভাবছে তারা। এই বিষয়ে উদ্যোগের কথাও জানালেন সহকারী বন সংরক্ষক।
আমরা অলরেডি চিন্তা করছি বা প্ল্যান করতেছি যেটাকে মানে রিপেয়ার করতে আর কত টাকা লাগবে সেটা আমরা বাজেট দিব এবং বাজেট পাস হয়ে আসলে আমরা এটাকে রিপেয়ার করব এবং মানুষকে এটাতে যাতে বেনিফিট পায় সেই চেষ্টাটা করব। গারো পাহাড় এলাকার মানুষের দাবি যে কোনোভাবেই হোক হাতির আক্রমণ থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নিতে হবে কর্তৃপক্ষকে। পাশাপাশি সোলার ফেন্সিং নিয়ে ওঠা অভিযোগ তদন্তেরও দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা চিকিৎসা সেবার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে 22,000 টাকা দান করেছে সিরাজগঞ্জের হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে হরিজন ঐক্য পরিষদের নেতারা এ টাকা হস্তান্তর করেন। জেলা প্রশাসকের পক্ষে এই টাকা গ্রহণ করেন ডেপুটি কালেক্টরেট নেজারত মুরাদ হোসেন ও জেলা ত্রাণ কর্মকর্তা আব্দুর রহিম। এ সময় হরিজন ঐক্য পরিষদের পক্ষে সভাপতি বিমল কুমার, সাধারণ সম্পাদক রতন বাসফোর সহ সম্প্রদায়ের অন্য নেতারা উপস্থিত ছিলেন। দেশের ক্রান্তি লগ্নে করোনার চিকিৎসায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের এই সহায়তাকে স্বাগত জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। করোনা ভাইরাসের কারণে নওগাঁর প্রতিসরে এবার হচ্ছে না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উৎসব। বন্ধ রয়েছে রবীন্দ্র স্মৃতি জাদুঘর। রবীন্দ্র স্মৃতি বিজড়িত প্রতিসরে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুন জানিয়েছেন, দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এবার কবিগুরুর জন্মবার্ষিকী উৎসব করা সম্ভব হচ্ছে না। তাই রবীন্দ্র স্মৃতি বিজড়িত প্রতিসরে বিরাজ করছে শুনশান নীরবতা। রবীন্দ্র স্মৃতি জাদুঘর বন্ধ থাকলেও মাঝে মধ্যে দু একজন দর্শনার্থী এসেও ফিরে যাচ্ছেন। সেগুলো যথাযথ সংরক্ষণ হয়নি, সম্পূর্ণ অগোছালো অবস্থায় সংরক্ষিত আছে। তো আমি আজকের দিনে দাবি করছি যে এই সমস্ত স্মৃতিচিহ্নগুলো গবেষকদের সাথে গবেষণায় নেওয়ার সাথে প্রতিসর মিউজিয়ামে যথাযথ সংরক্ষণ করা দরকার। বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতিধন্য প্রতিসরে নওগাঁ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সেটা অত্যন্ত মঙ্গল হবে, কল্যাণী হবে। যশোরে অভয়নগরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতরাতে উপজেলার ডুমুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত মারুফ মোল্লা মাদক কারবারি। র্যাব জানায়, ওই এলাকার একটি বিলের মধ্যে মাদকের একটি চালানের ভাগ বাটোয়ারা করছিল মাদক কারবারিরা। এমন খবরে সেখানে অভিযান চালায় র্যাবের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি শুরু করে। এ সময় র্যাবও পাল্টা গুলি করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মারুফের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। 12 মে এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এজন্য বরাদ্দ হয়েছে 1250 কোটি টাকা। এর আওতায় এককালীন 2500 টাকা করে পাবে তালিকাভুক্ত পরিবারগুলো। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা ছুটিতে বন্ধ অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে শ্রমের চাহিদা কমে যাওয়ায় বিপাকে দিন এনে দিন খাওয়া মানুষ। করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রকল্পের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে তালিকা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তালিকাভুক্তদের 2500 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এই যে ডাটাবেসটা হচ্ছে 1,25,00,000 পরিবারের, এখান থেকেই 50 লক্ষ পরিবারকে উনি যারা হতদরিদ্র সেই রকম পরিবারকেই উনি নগদ অর্থ সহায়তা দিবেন। টাকাটা একবারই। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।